নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আগে আপনাদের বলেছিলাম 70 থেকে 90-এর দশকের এক অজানা গ্রাম বাংলার রাজনৈতিক ইতিহাসের কাহিনী আমি আপনাদের শোনাবো। আজ বলবো সিপিএমের আভ্যন্তরীণ কিছু গোপন কথা। সেই সময় পার্টি সর্বদা কর্মীদের গঠনমূলক সব কাজেই যে সমর্থন করত এমনটা নয়। কারণ পার্টির মধ্যে কিছু এমন লোক ছিল যারা চাইতেন না পার্টির বাইরের কোনো সংস্থা উন্নয়নমূলক কাজ করুক, কারণ এতে তাদের কায়েমি স্বার্থ রক্ষা হতো না। হঠাৎ করে একদিন দেখলাম আমাদেরই গ্রামের একজন বিশিষ্ট ভদ্রলোক প্রণব বিশ্বাস আমাদের বাড়িতে এলেন এবং এসে বাবাকে বললেন, দেখো সুনীল, আমি একটা প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। বাবা বললেন, বলুন দাদা, কি বলতে চান? উনি বললেন যে জার্মান সংস্থা কাঁসা বৈতল গ্রামে কিছু কাজ করতে চায়, যেমন ধরো পুকুর সংস্কার, কম্বল বিতরণ, এই এই সমস্ত কাজ করতে চায়। এখন যেহেতু তুমি এই মুহূর্তে ক্ষমতায় আছো, তাই তোমার যে সাপোর্ট সেটা তো খুব জরুরি। এবং তিনি এও বললেন যে শুনতে পাচ্ছি যে তোমার পার্টি কিন্তু এই ধরনের কাজকে খুব একটা এন্ডোর্স করে না, পছন্দ করে না, তাই সেটাকে তোমাকে দেখতে হবে। বাবা বললো যে আপনি চিন্তা করবেন না প্রণব দা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু জনস্বার্থের কাজ, অতএব এটা যাতে হয় সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। এই কথা শুনে তো প্রণববাবু চলে গেলেন। হুম, বাবা তারপরে সেটাকে নিয়ে পঞ্চায়েতে আলোচনা করলেন, এবং শুধু পঞ্চায়েতে আলোচনা করলেন না, তিনি যেটা আরো করলেন সেটা হচ্ছে যে আমাদের গ্রামটা বিশাল বড় একটা গ্রাম, বৈতল গ্রাম, তার আশেপাশে আরো বেশি কি ছোট ছোট গ্রাম মিলে উত্তরবার গ্রাম পঞ্চায়েত। যেমন আমি আগের দিনই বিক্রমপুর বলে একটি জায়গার কথা বলছিলাম, এছাড়া আরো পাশাপাশি যে কয়েকটা গ্রাম ছিল সেগুলো খুব ইন্টারেস্টিং। তার নামগুলো হচ্ছে কোনটা কোনটা গোপালগঞ্জ, কোনটা মুরলীগঞ্জ। এই সমস্ত গ্রামগুলো মূলত মুসলিম প্রধান এরিয়া। এছাড়া বাকাটি বা এই ধরনের কিছু গ্রামও ছিল। এই সমস্ত গ্রামের মানুষদের নিয়ে বাবা একটা গ্রাম সভা রাখলেন, এবং সেই গ্রাম সভাতে বোঝানো হলো গ্রামের মানুষদের যে এই ধরনের উন্নয়নের কাজ একটা জার্মান সংস্থা কাঁসা তারা করতে চায়, আপনাদের কি মত বলুন। তারা গরিব মানুষ, তারা গ্রামের যে পুকুর সংস্কার এবং সেই পুকুর সংস্কার হলে যে কি কি সুবিধা হবে তাদের সেটা তারা জানে, আর শীতকালে একটা করে কম্বল পেলে তাদের যে কি সুবিধা হবে সেটাও তারা জানে। তাই তারা বলল যে কোনো অসুবিধা নেই মাস্টারমশাই, আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। তখন বাবা যেটা করলেন যে এই কাজ করার জন্য বাবার যে উচ্চতর নেতৃত্বের কাছে বাবা চিঠি লিখলেন, বিধায়কের কাছে, বললেন যে আপনি অনুমতি দিন, আমরা তাহলে এই কাজটা শুরু করতে পারি। তো বিধায়ক অনুমতি দিলেন এবং কাজ শুরু হলো। এখন গ্রামের প্রায় মধ্যস্থলে অবস্থিত একটি বড় পুকুর, পাত্রসাহেব পাথর পুকুর বলে, হ্যাঁ, হ্যাঁ পাত্র পুকুর, পাত্রদের পুকুর, সেটা থেকে আস্তে আস্তে ওটা অপভ্রংশ হয়ে পাথর পুকুর হয়ে গেছে। এখন সেই পাথর পুকুরের খননের কাজ শুরু হলো, এবং আমি তখন অনেকটাই ছোট, মাঝে মাঝে দেখতে যেতাম খুব বড় করে পুকুরটা খনন করা হচ্ছে, এবং পুকুরের যে মধ্যবর্তী অংশ, এটাকে ভাঁড়ার বলে, সেখানে পর্যন্ত আমরা নেমেছিলাম, এবং ওই পুকুর থেকে একটা সুড়ঙ্গ পথ চলে গেছে একটা পুরনো মন্দির, শ্যামচাঁদের মন্দির, সেই পর্যন্ত। হ্যাঁ, সেটাও পুকুর খুঁড়তে খুঁড়তে আবিষ্কার করা হয়েছে। এখন একটা পুকুর গ্রামের মধ্যে কতখানি ইম্পর্টেন্ট, কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আর বলে বোঝানোর দরকার নেই। সেটা হলো যে যেহেতু বাঁকুড়া সংলগ্ন একটা অঞ্চল হচ্ছে এই উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চল বা বৈতল গ্রাম, তাই
সেটা খুবই একটা রুখাসুখা এরিয়া, সেখানে জলের খুব অভাব। এবং সেই সময় 80-র দশকের কথা আমি বলছি, পুকুরের জল থেকেই নানা রকম কাজকর্ম যেমন মানুষ করতো, তেমনি চাষবাসের কাজও করতে হতো। হ্যাঁ, অর্থাৎ পুকুর একটা গ্রাম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সেটা বিভিন্ন কারণে অনেকদিন হলো সংস্কার না করার ফলে মজে গিয়েছিল। তাই যখন এই সংস্থা এই কাজটা করতে চাইলো, তখন বাবা প্রণব বিশ্বাসকে আশ্বাস দিয়েছিলেন যে এই কাজটা করা হবে, আপনি ব্যবস্থা করুন। তো উনি ব্যবস্থা করেছিলেন এবং কাজটা হয়েছে। কারণ এই যে পরবর্তীকালে আমরা দেখলাম যে আহ, এখন বর্তমান মুখ্যমন্ত্রী জল ভরো জল জল ধরো জল ভরো প্রকল্প করেছেন, সেইটার অনেক আগেই এই পুকুরে পুকুরে যে ভর্তি পুকুর থাকা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি সুবিধে হয় মানুষের, সেটা সাধারণ মানুষ বুঝতেন ঠিকই। তারা চাষের কাজে বা দৈনন্দিন জীবনের কাজে পুকুরের জলই ব্যবহার করতো, তখন কুয়ো বা নলকূপ খুব বেশি ছিল না। এইটা একটা ব্যাপার হলো। এবং এই পুকুর খনন করতে গিয়ে যেটা হলো যে বেশ কিছু প্রাচীন বুদ্ধ মূর্তি এবং জৈন মূর্তি এবং আরো বেশ কিছু আহ শিবের মূর্তি, ঠাকুর দেবতার মূর্তি, এগুলো পাওয়া গেল। এবং এগুলো যাতে চুরি হয়ে না যায় বা কোথাও হারিয়ে না যায়, সেই জন্য বাবা এই সমস্ত মূর্তিগুলো নিয়ে বাড়িতে নিয়ে চলে এলেন। এবং বাড়িতে তো প্রায় মূর্তি দেখার জন্য মেলা বসে গেল বলা যেতে পারে। মেলার মতো লোক আসতে লাগলো যে মূর্তি দেখতে প্রতিদিনই আসছে বেশ কিছু লোকজন। পাড়ার লোকেরা তো দেখছেনই, সারা গ্রাম ছেটিয়ে লোকজন এই সমস্ত পুকুরের তলা থেকে কি মূল্যবান সম্পদ পাওয়া গেছে সেগুলো দেখতে আসছে। সুনীলবাবু সেগুলো কি কি করছে সেটাও দেখতে আসছে। হ্যাঁ, তার কারণ যে পার্টির অভ্যন্তরে তো এরকম অনেক লোকজনই ছিল যারা সবাই যে খুব বাবাকে সাপোর্ট করতো বা বাবার প্রতি ভালোবাসা ছিল তা তো নয়, অনেক বিরোধিতা করার লোকজন ছিল। তারা দেখতে আসছিল যে পুকুরে থেকে সংগৃহীত এই সমস্ত মূল্যবান যে সমস্ত মূর্তি বা আরো দ্রব্য যেগুলো পাওয়া গেছিল সেগুলো নিয়ে সুনীলবাবু কি করছেন। তো সুনীলবাবু যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি বিষ্ণুপুর পুরাতত্ত্ব বিভাগে চিঠি লিখলেন এবং বেশ কয়েক 10-15 দিন পরে তারা এসে ওই সমস্ত মূর্তি পুরাতত্ত্ব বিভাগে নিয়ে চলে গেল, কারণ যেহেতু ওগুলো ওখানেই সংরক্ষণ করে রাখার কথা। এখন আরেকটা বিষয় আমি বলতে চাই, এই যে আমি আগেই বললাম যে কম্বল বিতরণ, গরিব মানুষের শীতকালে কম্বল বিতরণ করার কথাও ওই সংস্থা বলেছিল এবং তারা বেশ কিছু প্রায় 100-5 কম্বল, 500-700, আমার ঠিক সংখ্যাটা এখন মনে নেই, তো সেরকম একটা কম্বল তারা পাঠিয়ে দিয়েছিল। এবং সেগুলোকে বিলি ব্যবস্থা করার জন্য বাবাকেই দায়িত্ব দেওয়া হয়। কারণ বাবাই যেহেতু তখন গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাই তিনি তাই এই দায়িত্ব পালন করতে তাকেই হবে। তিনি খুব আনন্দের সাথে সেই দায়িত্ব পালনও করেন। এবং সমস্ত গ্রামবাসীদের যাদেরকে কম্বল দেওয়া হচ্ছে তাদেরকে তারা যে পেলো এই সিগনেচার করে একটা সিট বাবা নিজের কাছে রেখে দেয়। হ্যাঁ, এবং জার্মান সংস্থা কতগুলো কম্বল উত্তরপাড়া গ্রাম পঞ্চায়েতকে দিয়েছে সেটাও যে কাগজে একটা লেখা ছিল সেটাও বাবার কাছে ছিল। এই দুটো কাগজ বাবার কাছে ছিল, কিন্তু গ্রামের পার্টি কর্মীদের মানে দুর্জনের যেমন ছলের অভাব হয় না, তেমনি অনেকে এই অভিযোগটা ভাসিয়ে দিল যে সুনীলবাবু বেশ কয়েকটি কম্বল নিজের বাড়িতে রেখে দিয়েছেন। এই মর্মে তারা বলা যেতে পারে উচ্চতর প্রশাসনিক বিভাগে কমপ্লেন জানালো। এর আগে আরেকটা কথা বলি যে বাবা যখন কম্বল বিতরণ করছিলেন তখন সেখানে কিছু কংগ্রেস পরিবারের লোকেরাও দুস্থ গরিব লোকেদেরকেও তিনি কম্বল বিতরণ করেন। তখনও পার্টি থেকে এই অভিযোগ আসে যে কেন কংগ্রেসদেরকে, যারা কংগ্রেস করে বা করতো, তাদেরকে কেন কম্বল দেওয়া হবে। বাবা তখন তার উত্তরে বলেছিলেন যে দেখো, তোমরা পার্টি আর প্রশাসনের ফারাকটা ঠিক বোঝো না। আমি যখন গ্রাম পঞ্চায়েতের প্রধান তখন আমি একজন প্রশাসনিক লোক, তাই আমার কাছে
সিপিএম, কংগ্রেস, আর যদি কোনো দল থাকে, সমস্ত দলেরই আমি প্রধান, তাই আমি সমস্ত দলের লোককেই কম্বল বিতরণ করব। কিন্তু আমি যখন পার্টি অফিসে বসবো তখন আমি সিপিএম এর লোক, হ্যাঁ, তখন আমি সিপিএম এর হয়ে কথা বলবো। কিন্তু আমি যখন প্রশাসনে থাকবো তখন আমি সকলের জন্যই কাজ করবো। এখন এই কম্বল যে কিছু আহ, কম্বলের কম্বল নিয়ে যে কিছু হিসেব নিকেশে গরমিল হয়েছে, সেইটার অভিযোগটা প্রশাসনের উচ্চ স্তরে পৌঁছে যায় এবং তারা একসময় স্কুলেতে একটা চিঠি আসে, বাবাকে ডেকে পাঠায় বিষ্ণুপুরের আইবি ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট, তারা বাবাকে ডেকে পাঠায়। একটা দিন যখন ঠিক হয় সেই দিন বাবা যায় ওই দু ধরনের কাগজ নিয়ে, যেই একটা কাগজে যারা যারা কম্বল নিয়েছে তাদের সই করা আছে, আর একটা কাগজে কত কত পিস কম্বল কাঁসা সংস্থা গ্রাম পঞ্চায়েতকে দিয়েছে সেই একটা কাগজ। সেই দুটো কাগজ নিয়ে বাবা সরাসরি আইবি অফিসে পৌঁছে যান এবং আইবি অফিসার সমস্ত কিছু কাগজপত্র পরীক্ষা করে বলেন, আস্তে আস্তে বলেন, মাস্টারমশাই, এত সৎ থাকলে আর এই রাজনীতি করাতে আপনি পারবেন। তার কারণ আপনার পার্টির লোকেরাই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে। কিন্তু এখন তো দেখছি আপনি সমস্ত কিছুই আপনার কাছে কাগজপত্র পরিষ্কার, কেউ কিছু গন্ডগোল করেনি, আপনিও করেননি, আপনি হতেও দেননি। হ্যাঁ, অতএব এই যে ঘটনাগুলোর কথা আমি বললাম, সেই ঘটনাগুলোই প্রমাণ করে যে একদম 80-র দশক থেকেই একটা গোষ্ঠী ছিল পার্টির মধ্যে, যারা ধান্দাবাজ, যারা চাইতো যে পার্টি যে স্বচ্ছ মানসিকতা নিয়ে 77 সালে ক্ষমতায় এসেছে, সেখান থেকে কিভাবে রোজগার করা যায়, কিভাবে ক্ষমতার অপব্যবহার করা যায়, সেগুলো নিয়ে তারা বেশি ভাবিত ছিল। এখন এই পর্বে আমি এটুকুই বললাম, পরের পর্বে আবার অন্য কথা বলা যাবে। এখন এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।